আসসালামু আলাইকুম। অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। দ্বিতীয় ধাপে প্রাইমারি দ্বিতীয় ধাপে চূড়ান্তভাবে নির্বাচিতদের আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। আপনাদের কষ্ট অর্জিত যে ফলাফল আপনারা ফাইনালি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। আপনাদের এখন পরবর্তী যে করণীয় অর্থাৎ মেডিকেল টেস্ট, পুলিশ ভেরিফিকেশন, কাগজপত্র জমা দান, এভরিথিং নিয়ে যে আপনাদের যে সংশয়গুলো আছে, এই বিষয় সংক্রান্ত আপনারা আমাকে ইনবক্স করছেন যে ভিডিও বানানোর জন্য। তো এই বিষয়ে আমরা কিন্তু ১ম ধাপ এবং গত বছরের ভিডিও আছে যেগুলো একই প্রক্রিয়ায় এবারও সম্পন্ন হবে, সেজন্য ভিডিও আসলে করা হচ্ছে না। তারপরেও আপনাদের রিকোয়েস্টে আমি একটু সংক্ষিপ্ত ভিডিও এখানে বানিয়েছি। এটা আপনাদের যথেষ্ট হেল্প করবে যারা বুঝতে পারছেন না। যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২২ টা জেলা, তাদের কি করতে হবে সেই বিষয়ের মেডিকেল, পুলিশ ভেরিফিকেশন, কাগজপত্র জমা দান সবকিছু এখানে স্পষ্ট হয়ে যাবে। তো চ্যানেলটি যদি ১ম দেখে থাকেন তো অবশ্যই লাইক, ফলো বা কমেন্টস করে রাখুন। এবং চাকরি সংক্রান্ত যেকোনো আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অন্যকে উৎসাহিত করুন চ্যানেলটির সাথে থাকার জন্য। তো আসুন দেরি না করে আমরা ২য় ধাপে উত্তীর্ণদের কি করতে হবে সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। তো দেখেন এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারা একটি আ চিঠি ইস্যু করেছে। সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে কি করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব কার্ডভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর ২য় গ্রুপে রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ এই যে ৩ টা বিভাগের ২২ টা জেলা মেবি আ তাদের কি করণীয় সেটা এখানে স্পষ্টভাবে ও আছে। তো এই যে রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ তাদের জন্য কি করতে বলা হয়েছে সেই বিষয়টা একটু এখানে খেয়াল করি। এই যে জেলাগুলো উল্লেখ করা তাদের নিয়োগ ভাবে সুপারিশ করা হয়েছে ৫,৪৫৬ জন এবং মৌখিক পরীক্ষার জন্য ওই ১৯ সালের যে চাকরি বিধি সেইটা অনুসরণ করা হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে এবং সেই অনুসরণ পূর্বক যারা নির্বাচিত হয়েছেন সেখানে ভুল ত্রুটি থাকলে আহ, বা সংশোধনের করার প্রয়োজন হলে সেটা তারা করবে। আর ভুল ত্রুটি যে অমার্জনীয় কোনো বিষয় যদি থাকে প্রার্থিতা বাতিল করারও এখতিয়ার তাদের আছে, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করেছেন। তো আমি ফাইনালি যে কথাগুলো বলবো যে তাদের প্রার্থীগণকে সকল জেলায় ২২ টা জেলার সকল জেলার প্রার্থীগণকে কিন্তু ৩০শে মে ২০২৪ তারিখের মধ্যে পরিস্থিতি প্রতিবেদন ও সকল ডকুমেন্টস যাচাইয়ের নিমিত্তে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সকল মূল সনদ অর্থাৎ এর মধ্যে কি নিতে হবে দেখেন, সকল সনদের মূল কপি নিতে হবে, জাতীয় পরিচয়পত্র নিতে হবে, এইগুলো সব কিন্তু ৩ কপি, এইগুলো নিতে হবে অরিজিনাল কপি। ৩ কপি পুলিশ ভেরিফিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নিতে হবে। এরপরে নিতে হবে সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য মানে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ বা প্রত্যয়ন, ডোপ টেস্টের রিপোর্ট প্রযোজ্য ক্ষেত্রে অন্য কোটা যাদের আছে তাদেরকে নিয়ে সশরীরে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে। তো এই ৩০ তারিখের মধ্যে কিন্তু আপনাদের এই যে এইগুলো নিয়ে হাজির হতে হবে। এখন কথা হলো যে এখানে বলা হয়েছে পরিচিতি প্রতিপাদন, এটা কি? পরিচিতি প্রতিপাদন এটা আপনারা অনেকেই বুঝতে পারছেন না। আসলে এটা নাথিং। জাস্ট আপনারা সশরীরে উপস্থিত হয়ে এই পেপারস গুলো সাবমিট করাকেই বলা হয়েছে পরিচিতি প্রতিপাদন। আর এখানে কি নিতে হবে সেটা তো বললামই, আরো বলবো। তো আপনাদের এখন সবার আগে যে জিনিসটা দরকার সেটা হলো আপনাদের মেডিকেল টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশন ফর্ম। মেডিকেল টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশন ফর্ম এইটা নিয়ে যার জেলার নির্ধারিত ডেটে এটা জমা দিতে হবে। দেখেন আমি এখানে একটা জাস্ট ঝিনাইদার আহ, বলা হয়েছে যে কোন উপজেলা কবে তারা পেপারস গুলো নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দেখা করবে। তো এখানে আমি একটু দেখাই। ঝিনাইদহ এখানে কিন্তু কালীগঞ্জ, কোটচাঁদপুর তাদের ২৮ তারিখে এই পেপারস জমা দেওয়ার ডেট দিয়েছে। ঝিনাইদহ সদর এবং হরিণাকুণ্ডু তাদের ২৯ তারিখে ডেট দিয়েছে। মহেশপুর এবং শৈলকুপা তাদের ৩০ তারিখে ডেট দিয়েছে। এরপরে আমি যদি আসি মেহেরপুরের কথা বলি,
আমি এরকম হয়তো প্রত্যেকটা জেলার আলাদা আলাদা ভাবে দিয়েছে, আমি জাস্ট দুইটা নমুনা হিসেবে। কোনো কোনো জেলার এরকম স্পেসিফিক থানা উল্লেখ করেনি। আহ, যেমন এই মেহেরপুরে তাদের কিন্তু স্পেসিফিক ডেট উল্লেখ করেনি যে কবে কাদেরকে জমা দিতে হবে, এরকম কিছু উল্লেখ করেনি। এরপরে সাতক্ষীরা সদর, সরি সাতক্ষীরা, তারাও কিন্তু স্পেসিফিক আলাদা ভিত্তিক উপজেলা উল্লেখ করেনি, অর্থাৎ 30 তারিখেই আপনাদেরকে যেতে হবে এবং এই সমস্ত পেপারস গুলো নিয়ে যেতে হবে। তো আমি দেখেন এখানে 30শে মে আপনাদের যে যে জিনিসগুলো নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো একটু বলি। প্রথমে বলা হয়েছে যে সকল সনদের মূল কপি, এটা আমি একটু করে দিই। এখানে বলা হয়েছে সকল সনদের মূল কপি, অর্থাৎ আপনি এসএসসি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, মাস্টার্স না থাকলে অনার্স পর্যন্ত যে পর্যন্ত সনদ আছে সকল সনদের মূল কপি নেবেন। জাতীয় পরিচয়পত্র নিতে হবে এবং 3 কপি পুলিশ ভেরিফিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নিতে হবে। এখানে কি বলেছে? পুলিশ ভেরিফিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে। এখন পুলিশ ভেরিফিকেশন ফর্ম কিভাবে পূরণ করবেন, কোথায় পাবেন, এটা আমি জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি। আপনি পুলিশ ভেরিফিকেশন ফর্ম আপনাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে যেখানে এটা দিয়েছে, যেমন মেহেরপুরে দিয়েছে, সাতক্ষীরাতে দিয়েছে, বা আপনি গুগলে যদি প্রাইমারি পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা সকল চাকরির পুলিশ ভেরিফিকেশন ফর্ম কিন্তু একই রকম লিখে সার্চ দিলে আপনি পিডিএফ পেয়ে যাবেন। তাহলে আর আমাকে ইনবক্স করলেও আমি দিতে পারবো, কিন্তু আমি ব্যস্ত থাকি। কিন্তু আপনি হয়তো এখন চাইবেন, 6 ঘন্টা পরে আপনার মেসেজ আমার দেখার সুযোগ হবে। সো আপনারা এটা পেয়ে যাবেন। পুলিশ ভেরিফিকেশন ফর্মটা কেমন হয় আমি জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম, এইটা কিভাবে ফিল আপ করতে হয়, প্রয়োজনে আমি এটা একটা ভিডিও দিয়ে দেব। তবে খুবই ইজি একটা বিষয়। এখানে একটা বিষয় খেয়াল করবেন, যেভাবে পূরণ করবেন আপনার ওই ঠিকানায় কিন্তু পুলিশ খোঁজখবর নেবে। আপনার ডাক নাম থাকলে তৎসহ পুরো নাম স্পষ্ট করে ও জাতীয়তা এখানে লিখতে হবে। প্রথম যে পয়েন্টটা, অর্থাৎ আপনার ডাক নাম সহ ব্র্যাকেট দিয়ে আপনি এখানে লিখে দিবেন। পিতামাতার নাম যেভাবে লেখা বলা হয়েছে, বাড়ির ঠিকানা, গ্রাম, ডাকঘর, পুরা বাড়ির ঠিকানা, অর্থাৎ এটা স্থায়ী ঠিকানা। আর বর্তমান বাসস্থানের ঠিকানা, আমি বলবো যে আপনারা বর্তমান এবং স্থায়ী যদি সম্ভব হয় একই ঠিকানা দিয়ে দেবেন, তাহলে এক জায়গায় ভেরিফিকেশন হবে। আর ভিন্ন ভিন্ন জায়গা উল্লেখ করলে আহ, যেটা যে বিষয়টা 5 নম্বর পয়েন্টে আছে, দেখেন প্রার্থী যে সব স্থানে বিগত 5 বছরে 6 মাসের অধিক অবস্থান করেছেন, অর্থাৎ আপনি হয়তো আপনার বাড়ির ধরেন যশোর কিন্তু পড়াশোনা করেছেন খুলনাতে এবং সেখানে 6 মাসের অধিক ছিলেন, সেই কত সাল থেকে কত সাল, এই যে তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত উল্লেখ করতে হবে এবং কোথায় ছিলেন, খুলনার কোথায় ছিলেন বা ঢাকার কোথায় ছিলেন সেই জায়গাগুলো উল্লেখ করতে হবে। তো এখানে অনেকেই 3-4 জায়গায় থেকে থাকতে পারেন, তবে যথাসম্ভব আপনি এই স্থায়ী ঠিকানাটা দেবেন। আর যদি এখানে 2-3 জায়গায় থেকে থাকেন তাহলে সর্বাধিক বেশি জায়গায় 6 মাসের অধিক যেখানে ছিলেন সেই জায়গাটা উল্লেখ করবেন, উল্লেখ করলেই হবে। এর ফিল আপের আরো বিষয়ে অনেক কথা আছে, তো এটাতে আমি বেশি বলতে চাই না। এখানে যা যা বলা আছে এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, যে ফর্ম আছে 2 নম্বর পাতায় বলা আছে যে অফিসে বা কোনো জায়গায় যদি আপনি চাকরি করে থাকেন তার তথ্য দিতে হবে। কোনো মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এগুলো থাকতে 10 নম্বর পয়েন্টে দিতে হবে। আর নিকট আত্মীয় স্বজন মানে ভাই, ভগ্নী, আপন চাচা সরকারি চাকরিতে নিযুক্ত থাকলে তাদের পদ পদ পদবি সহ উল্লেখ করতে হবে। 12 নম্বরে বলছে যে যে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ অধ্যয়ন করে ক্ষেত্রে চরিত্রগত সার্টিফিকেট, অর্থাৎ আপনার চারিত্রিক প্রশংসাপত্রটা নিয়ে রাখবেন। 13 নম্বরে বলেছে যে প্রার্থীর চরিত্র ও পূর্ব পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন, কিন্তু প্রার্থীর সহিত সূত্রে কোনো বন্ধন নেই, এরকম 2 জনের এখানে নাম দিতে হবে। এই বিষয়গুলো হচ্ছে যে আপনাকে চেনে কিন্তু আপনার কোনো আত্মীয় হয় না, এরকম নাম দিতে হবে, যাদের কাছ থেকে হয়তো পুলিশ আপনার কাছ থেকে তাদের আপনার সম্পর্কে তাদের কাছ থেকে তথ্য নেবে। বিবাহিত অবিবাহিত এখানে যেটা সত্য সেটা হুবহু তুলে দেবেন এবং সর্বশেষ সিগনেচার দেবেন। এই হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের ব্যাপারটা।
এটা আশা করি কোনো সমস্যা হবে না। আর পুলিশ ভেরিফিকেশনে এখানে কোথাও হয়তো আপনার মোবাইল নাম্বার দেওয়ার কথা বলা নেই। বলে দিই, এটা আপনার পুলিশ ভেরিফিকেশনের এই যে আপনার নাম বা কোনো এক ফাঁকা জায়গায় আপনার মোবাইল নাম্বারটা একটু লিখে দেবেন। এতে দিলে হবে কি, হ্যাঁ, আপনাকে পুলিশ সরাসরি ফোন দেবে। আর যদি আপনি না দেন তাহলে আপনার গ্রামের চেয়ারম্যান মেম্বার বা অন্য কাউকে ফোন দিয়ে আপনার তথ্য নেবে। সো সরাসরি ওদের কাছে ফোন দেয়া আপনার জন্য হয়তো ভালো নাও হতে পারে। সো আমি বলবো যে আপনার কোনো এক জায়গায় মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যাতে করে এই যে দেখেন আপনার নাম বা এই বর্তমান ঠিকানা যেখানে বলা আছে এই ঠিকানার নিচে আপনার যদি জায়গা হয় মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, তাহলে পুলিশ সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবে। যদিও এখানে কোথাও মোবাইল নাম্বার দেওয়ার কোনো অপশন নাই, তারাই আপনাকে খুঁজে বের করবে, এটাই নিয়ম। পুলিশের কাজ সহজ করে দিলে আপনাদের হবে, এই হচ্ছে বিষয়। এরপরে আসি মেডিকেলের বিষয়টা নিয়ে একটু কথা বলি। মেডিকেল, তাই তো? মেডিকেল বিষয়ে কিভাবে মেডিকেল হয় এটা আপনাদের আহ কিভাবে মেডিকেল হয় এ বিষয়ে আমি একটা ভিডিও গত বছর দিয়ে আছে, ওটা দেখলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে যে 30 তারিখে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ত সনদও দিতে হবে। তাহলে এই যে আপনার আজকে হচ্ছে 20 তারিখ, এই 20 তারিখে আপনি 20, 21, 22 এই তারিখের মধ্যেই আপনারা এই সিভিল সার্জন থেকে আপনার স্বাস্থ্য পরীক্ষাটা করিয়ে নেবেন। তো এই স্বাস্থ্য পরীক্ষা করাতে যে আপনাকে কি করতে হবে, বলেছিলাম করতে যে হলে আপনাকে আপনার যে অ্যাপ্লিক্যান্টস কপি, প্রাইমারি যে অ্যাপ্লিক্যান্টস কপি বা অ্যাডমিট কার্ড বা আপনার একটা সার্টিফিকেটের ফটোকপি, আপনার ছবি, এগুলো লাগবে না। তারপরেও কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনি সিভিল সার্জনে যাবেন। সবচেয়ে ভালো হয় দলগতভাবে আপনার উপজেলায় যে কয়জন টিকেছেন 3-4 জন মিলে আপনারা যদি দলগতভাবে সিভিল সার্জনে যান, সিভিল সার্জনে যেয়ে বলবেন যে আমি প্রাইমারিতে টিকেছি, আমার আহ, স্বাস্থ্যগত উপযুক্ত সনদ বা ফিটনেস সনদ এইগুলো লাগবে, আমাকে কি করতে হবে। তো ওরা দেখবেন আপনাকে একটা ফর্ম দেবে, সেই ফর্ম ফিল আপ করার পর আপনাকে একটা রিসিট দেবে, যে রিসিটে বলা থাকবে যে যে টেস্টগুলো করতে হবে সেইগুলো টেস্ট করে নিয়ে আসবেন। সেই টেস্টগুলো আপনার আহ, সদর হাসপাতালে ম্যাক্সিমামই হয়ে যাবে, যেখানে চক্ষু পরীক্ষা, আপনার এক্স রে, তারপরে বুক পরীক্ষা, আহ, আহ, এইগুলো সব কিন্তু হয়ে যাবে। শুধুমাত্র এই ডোপ টেস্টটা সদর হাসপাতালে অনেক সময় হয় না, আর খুব রেয়ার হাসপাতালে আছে। আপনাদের এলাকায় যদি থাকে, সরকারি মেডিকেলে ডোপ টেস্ট গুলো হয়, যেমন সাতক্ষীরা মেডিকেলে হয়, যশোর মেডিকেলে হয়, বা এই মেডিকেল গুলোতে হয়। আর যদি না হয় তাহলে আপনার ওখানে যেখানে প্রাইভেট যে হাসপাতালগুলো আছে সেখান থেকে এই ডোপ টেস্টটা করে সবগুলো সনদ পরীক্ষা করে নিয়ে আপনি সিভিল সার্জনে জমা দেবেন। জমা দেওয়ার পরে তারা সবকিছু দেখে আপনাকে একটা ফিটনেস সার্টিফিকেট দিয়ে দেবে। তাহলে তারপরে আপনার কি, এই 30 তারিখে যাদের যে ডেট দিয়েছে, আমি এখানে ম্যাক্সিমামের 30 তারিখে দেওয়া আছে, সেই জন্য এটা বলছি। যেমন যে কিন্তু ভিন্ন 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 ডেট দিয়েছে, সেখানে কি নিতে হবে, সকল সনদের মূল কপি নিতে হবে, জাতীয় পরিচয়পত্র নিতে হবে। পুলিশ ভেরিফিকেশনের যে ফর্মটা একটু আগে যেটা দেখালাম, এই যে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম, এই পুলিশ ভেরিফিকেশনের ফর্মটা কিন্তু আপনাকে 3 কপি ফিল আপ করবেন। এটা ফটোকপি না করাই বেটার। নিয়ে নিজে হাতে ফিল আপ করবেন। এবং স্বাস্থ্যগত যে সনদ এবং ডোপ টেস্টটা কি জিনিস এটা আপনারা এখন সবাই জানেন, যে শিক্ষকতার মতো মহান পেশায় আপনি কোনো মাদকাসক্ত কিনা সেই টেস্টটা আপনাকে সনদ দিতে হবে। অর্থাৎ এই ডোপ টেস্টের ব্যাপারে আমার কিছু ভিডিও আছে, হয়তো মেডিকেল টেস্ট যে সেখানে বলেছি, হয়তো অনেকে বিভিন্ন মেডিসিন খাওয়ার কারণে আপনাদের এই ডোপ টেস্ট পজিটিভ আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা আহ, যেখানে টেস্ট করাবেন তাদেরকে আপনার প্রিভিয়াস হিস্ট্রি থাকলে সেটা বলবেন, তাহলে ওরা ইনশাল্লাহ নেগেটিভ রিপোর্টই দিয়ে দেবে, এবং চাকরির কথা বললে ইনশাল্লাহ নেগেটিভ রিপোর্টই দিয়ে দেবে। তাহলে মূলত আপনার অল একাডেমিক সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল সার্টিফিকেট নিয়ে আপনি 30 তারিখে এইগুলো সব সশরীরে জমা দিয়ে এখানে একটা ফর্ম ফিল আপ, সিগনেচার যা কিছু দরকার করে দেবেন। এরপরে আপনাদের আহ এরপরে
কিন্তু স্কুলের স্কুলের নাম সহ একটা এই ফর্মটাও তো হ্যাঁ, স্কুলের নাম সম্বলিত কিন্তু একটা লিস্ট চলে আসবে। অর্থাৎ গেজেট প্রকাশিত হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে আপনার কোন স্কুলে পদায়ন সহ কত তারিখে যোগদান করতে হবে এরকম একটা চলে আসবে। ও এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বাদ পড়ে গেছে। এর মধ্যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কোনো কোনো উপজেলায় ছেড়েছে। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারও সাথে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটারও সাথে নেবেন। আর যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনো ডাকযোগে যায়নি তারা পোস্ট অফিসে যোগাযোগ রাখুন। অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও চলে আসবে। আর যদি ইনকেস নাও আসে তাহলে আপনাদের যে প্রত্যয়নপত্র ছিল বা রেজাল্ট শিট যেটা আছে ওইটা সহ নিয়ে আপনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গেলে আপনাদের নিয়োগ অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়োগপত্র সেটা দিয়ে দেবে। তো এই ছিল ভিডিও। এরপরেও হয়তো অনেক কিছু বাদ পড়ে যেতে পারে আমার আলোচনায়। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টসে করুন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে।